নমস্কার, আমি শতদল সাহা ঘোষ। আবার ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে এবং সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট উইংয়ের তত্ত্বাবধানে তোমাদের সাথে আবার চলে এসেছি আমাদের ডাইরেক্টিং চ্যাপ্টারের সেকেন্ড পার্টটা ডিসকাস করার জন্য। আমরা আমাদের আগের পার্টে ডিসকাস করেছিলাম যে এলিমেন্টস অফ ডাইরেক্টিং, 3-4 রকমের ডাইরেক্টিং এর এলিমেন্টস আছে। 1 নম্বর ছিল সুপারভিশন, 2 নম্বর ছিল মোটিভেশন, 3 নম্বর ছিল লিডারশিপ এবং চতুর্থটা ছিল কমিউনিকেশন। কারেক্ট। সো এবার আমরা ফার্স্ট পার্টে আমরা ডিসকাস করে নিয়েছিলাম সুপারভিশন এন্ড মোটিভেশন। আজকে আমরা কিন্তু লিডারশিপ থেকে শুরু করব। তো এবার আমি যখন তোমাদেরকে বোঝাচ্ছিলাম যে এলিমেন্টস গুলো কি কি, আমি তখন কিন্তু তোমাদেরকে বুঝিয়েছিলাম যে লিডারশিপ মানে আমরা ঠিক কি বুঝি। লিডারশিপ মানে কি বুঝি? দেখো, লিডারশিপ কিন্তু অ্যাবসলিউটলি একটা পার্সোনাল কোয়ালিটি। এটা কিন্তু কোনো আর্টিফিশিয়াল কিছু আলাদা করে আসে না, এটা অ্যাবসলিউটলি একটা পার্সোনাল কোয়ালিটি। সো লিডারশিপ ইজ আ পার্সোনাল কোয়ালিটি অর অ্যান এবিলিটি বাই হুইচ আ পারসন ক্যান গাইড দ্য আদার্স। অন্যকে আমরা গাইড করতে পারি, ইনফ্লুয়েন্স দেয়ার বিহেভিয়ার অ্যান্ড কন্ট্রোল দেয়ার অ্যাক্টিভিটিস। মানে লিডারশিপ কিন্তু একটা ইন্টারনাল কোয়ালিটি, যেটা নাকি অন্যকে আমরা গাইড করতে পারি, আমরা তাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারি এবং আমরা তাদের কাজকর্মগুলোকে কন্ট্রোল করতে পারি। লিডারশিপ কোয়ালিটি কিন্তু একটা, ইটস আ ভেরি গুড কোয়ালিটি। যাদের মধ্যে থাকে, দে ক্যান বি আ ভেরি গুড লিডার। সো ইন আদার ওয়ার্ডস, leadership may be defined as a process of influencing the behaviors of the followers by clarifying the objectives of the leading group towards achievement of the common goals of the organization. এবার এই লিডারশিপ টার্মটা বোঝাতে গেলে আমাকে দুটো লোককে জানতে হবে। একজন যে নাকি লিড করে, যে নাকি সামনে থেকে দাঁড়িয়ে অ্যাজ এ লিডার কাজ করে, এবং অন্য আরেকটা গ্রুপ যারা নাকি তাকে ফলো করে। তাহলে দুটো গ্রুপকে আমরা জানলাম, একজন হু ইজ এ লিডার অ্যান্ড দ্য আদার ওয়ান হু আর দ্য ফলোয়ার্স। তো দুজন ছাড়া কিন্তু এই লিডারশিপ ফাংশনটা পুরো হতে পারে না। আমি আবার বলছি, দুজন লোককে কিন্তু অ্যাবসলিউটলি দরকার। একজন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু বলে যাচ্ছি তাহলে কিন্তু চলবে না, আমাকে শুনছে এমন লোকও কিন্তু দরকার, নাহলে আমি কাকে লিড করব, তাই না? আমি যদি কাউকে ইনফ্লুয়েন্স করব, তার জন্য তো লোক দরকার যাকে আমি ইনফ্লুয়েন্স করতে পারি। তো দ্যাট ইজ ওয়াই লিডারশিপে কিন্তু দুজন লোক থাকা অবশ্যই দরকার, যার মধ্যে একজন হবে লিডার আর আরেকটা গ্রুপও হতে পারে, দুজন হতে পারে, একজন হতে পারে, যে নাকি এই লিডারকে ফলো করবে। মানে এই যে লিডার থাকবে, সে ফলোয়ারদেরকে ইনফ্লুয়েন্স করতে পারবে টু অর্গানাইজেশনাল অবজেক্টিভস গুলোকে অ্যাচিভ করার জন্য। তাহলে অ্যাকর্ডিং টু কুনস অ্যান্ড ওডোনেল কি বলছে দেখো, লিডারশিপ ইজ দ্য এবিলিটি অফ আ ম্যানেজার টু ইন্ডিউস সাবঅর্ডিনেটসকে ইন্ডিউস করতে পারবে towards with the confidence and zeal। মানে কনফিডেন্স এবং জিল দিয়ে সাবঅর্ডিনেটসদেরকে আমি টুয়ার্ডস অর্গানাইজেশনাল গোলস গুলোকে অ্যাচিভ করার জন্য আমি ওদেরকে স্টিমুলেট করতে পারবো। এবার অ্যাকর্ডিং টু থিও হাইম্যান, leadership is a process by which an executive imaginatively directs, guides and influences the work of others in attaining the স্পেসিফাইড গোলস। মানে আবার সেই একই পয়েন্টস গুলো আসছে, ডাইরেক্ট করছে, গাইড করছে এবং ইনফ্লুয়েন্স করছে। তো আমাদের ভাষাতে আমরা বলতে পারি, we can say that leadership is such a process by which a leader influences the behavior of his subordinates, guides them and control their activities for the achievement of the organizational goals। মানে একজন লিডার কি করতে পারে? ইনফ্লুয়েন্স করতে পারে, গাইড করতে পারে এবং কন্ট্রোল করতে পারে তার সাবঅর্ডিনেটসকে। কিসের জন্য? যাতে নাকি তারা ওই অর্গানাইজেশনাল গোলস গুলোকে খুব ইজিলি অ্যাচিভ করতে পারে। বোঝাতে পেরেছি? তাহলে হোয়াট ইজ লিডারশিপ? এবার আমরা চলে আসবো few features of leadership। লিডারশিপেরও কিছু কিছু বৈশিষ্ট্য থাকে। এবার বৈশিষ্ট্যগুলো কি কি? প্রথম বৈশিষ্ট্যতে আসছি, ইটস ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। এটা কিন্তু একটা রিলেশনশিপ বিটুইন হুম? বিটুইন আ লিডার অ্যান্ড দ্য followers. So it's an interpersonal relation
বিটুইন দ্য লিডার্স এবং ফলোয়ার্স এর মধ্যে। মানে একজন লিডার, তাকে শোনার জন্য আমার কিছু ফলোয়ার্স দরকার, বিনা ফলোয়ার্সে কিন্তু লিডার কখনোই কাউকে ইনফ্লুয়েন্স করতে পারবে না। আমি সোজা একটা জায়গায় ফাঁকা জায়গাতে গেলাম, ফাঁকা জায়গাতে গিয়ে আমি একা একাই বোঝাতে শুরু করলাম এই করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে, নট পসিবল। আমি যখন বলছি আমাকে শোনার তো কিছু লোক দরকার। সো ইফ আই এম দ্য লিডার, আই নিড সাম ফলোয়ার্স, ইফ ফলোয়ার্স আর দেয়ার, দে নিড আ লিডার। এটা কিন্তু একটা ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। 2 নম্বরে আসছি, ইনফ্লুয়েন্সিং প্রসেস। ডেফিনেটলি আমি যদি অ্যাজ এ লিডার কাউকে ইনফ্লুয়েন্স করতে না পারি, তাহলে তো সে ইনফ্লুয়েন্সড হয়ে ওই কাজটাকে অ্যাচিভ করতে পারবে না। দ্যাট ইজ ওয়াই ইট ইজ অ্যাবসলিউটলি ইনফ্লুয়েন্সিং প্রসেস, যেখানে নাকি একজন লিডার তাকে বাকি ফলোয়ার্সদেরকে প্রপারলি ইনফ্লুয়েন্স করতে পারে। নাম্বার 3, it is a continuous process. Leadership is definitely a continuous process because আমি একবার কাউকে কিছু বলে দিলাম, তোমাকে এই টার্গেটস গুলো অ্যাচিভ করতে হবে, বাস আমি বলে চলে গেলাম ওখান থেকে। এবার আমার ফলোয়ার্সরা যারা আমাকে শুনছিল, তাদের তো কন্টিনিউয়াস একখানা মানে কন্টিনিউয়াস একটা সুপারভিশনের দরকার। আদারওয়াইজ আমি বলে চলে গেলাম তাহলে তো সম্ভব না। আমাকে কন্টিনিউয়াসলি তাদেরকে কিন্তু সুপারভাইজ করতে হবে, তাদেরকে কিন্তু গাইড করতে হবে, তাদেরকে কিন্তু কন্ট্রোল করতে হবে, সো দ্যাট দে ক্যান achieve the organizational targets. সিচুয়েশনাল প্রসেস। এবার দেখো, আমার ধরো কিছু প্রিন্সিপালস আমি জানি, আমাকে এইভাবে প্রিন্সিপাল ওয়াইজ কাজ করতে হবে। এবার আমি যখন একটা জায়গাতে গিয়ে আমি যখন অ্যাজ এ লিডার কাজ করছি, আমি দেখলাম সিচুয়েশনটা আমি যেরকম ভেবে গেছিলাম সেরকম কিন্তু সিচুয়েশনটা নয়। সিচুয়েশন ইজ অ্যাবসলিউটলি ডিফারেন্ট সিচুয়েশন, যেটা নাকি আমি ভেবে গেছিলাম তার থেকে একদম আলাদা। তখন আমি যদি আমার ওই পাখি পড়ার মতন যেগুলো আমি পড়ে এসেছিলাম সেগুলোকে তোমাদেরকে বলতে শুরু করি, তাহলে কি কাজটা হবে? হবে না। বিকজ যেরকম সিচুয়েশন, সেই সিচুয়েশনের অনুসারে আমাকে কিন্তু আমার ওই যে স্পিচ গুলো আছে ওটাকে চেঞ্জ করতে হবে। দুটো মানুষ কিন্তু কখনো একরকম ভাবে মোটিভেটেড হতে পারে না। আমি যেরকম ভাবে মোটিভেটেড হই বা আমি যেভাবে কাউকে গাইড করতে পারি, ধরো আমি এ কে একরকম ভাবে গাইড করছি, সে যেভাবে গাইডেন্সটা আমার নিল, আমি বি কেও, আমি কিন্তু সেম পার্সন, বাট আমি কিন্তু বি কে ঠিক সেম ভাবে গাইড করতে পারবো না। আমাকে কিন্তু হতে পারে ওর ক্যারেক্টারিস্টিক্স গুলো একদম ডিফারেন্ট, তো আমাকে ওর ক্যারেক্টারিস্টিক্স বুঝে কিন্তু ওকে গাইডেন্সটা দিতে হবে। তো দ্যাট ইজ ওয়াই ইট ইজ আ সিচুয়েশনাল প্রসেস। যেরকম সিচুয়েশন হবে লিডারকে কিন্তু সেইভাবেই গাইডেন্সটা দিতে হবে। নেক্সট, ইট ইজ গোল ওরিয়েন্টেড প্রসেস। আমি কিসের জন্য কাউকে গাইডেন্স দেবো? আর আমি যদি কাউকে গাইডেন্স দিচ্ছি, সে শুনবে কেন আমার কথা? তার কাছে যদি কোনো টার্গেট না থাকে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ আ গোল ওরিয়েন্টেড প্রসেস। সব লিডারদেরই কিন্তু একটাই মোটো থাকে, টু অ্যাচিভ দ্য অর্গানাইজেশনাল টার্গেটস। নেক্সট, অথরিটি বেসড process. এটা absolutely an authority based process because the one who is leading you from the front, he has got absolute authority over you. তোমাকে পুরো কন্ট্রোল করতে পারবে এবং তোমাকে দিয়ে সেই কাজগুলোকে অ্যাচিভ করাতে পারবে। তো এর মধ্যে কিন্তু একটা অথরিটেরিয়ান একটা আউটলুক থেকে যাচ্ছে। And last one, it is a mental process. যে কোনো রকম directing is absolutely a mental process. Why? Because I need to understand আমাকে, আমি being a মানে যে আমি direction দিচ্ছি, whether I am a supervisor, whether I am a motivator, whether I am a leader, আমি যেই হই না কেন, আমি যে তোমাকে ডিরেকশনটা দিচ্ছি, আমাকে তো তোমার মানসিক কন্ডিশনটা বুঝে নিয়ে আমাকে আমার বুদ্ধি দিয়ে তোমাকে সিচুয়েশনটার সাথে অ্যাডজাস্ট করাতে হবে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ অ্যাবসলিউটলি আ মেন্টাল প্রসেস। উইদাউট আ মেন্টাল প্রসেস এনি সর্ট অফ ডিরেকশন ক্যানট টেক প্লেস। এবার আসছি কিছু ইম্পর্টেন্স অফ লিডারশিপ, মানে লিডারশিপের গুরুত্বটা ঠিক কোথায় কোথায়। ফার্স্ট ওয়ান, it is a source of motivation. Source of motivation কেন? ডেফিনেটলি আমাকে মোটিভেট করতে হচ্ছে আমার ওয়ার্কার্সদেরকে, আমার সাবঅর্ডিনেটসদেরকে। বিং আ লিডার, হি নিড টু মোটিভেট দ্য কন্ট্রোল দ্য সাবঅর্ডিনেটসকে কন্ট্রোল করতে হচ্ছে, মোটিভেট করতে হচ্ছে। তাই জন্য ইট ইজ আ সোর্স অফ মোটিভেশন। কারণ কি, আমি যদি মোটিভেট করতে না পারি, তুমি আমার কথা শুনে কাজটা করবে কেন? তুমি অর্গানাইজেশনাল অবজেক্টিভস গুলোকে অ্যাচিভ করতে চাইবে কেন যদি আমি তোমাকে মোটিভেটই করতে না পারি? দ্যাটস ওয়াই ইট ইজ আ সোর্স অফ মোটিভেশন। নাম্বার 2, ডিটারমিনেশন অফ গোলস অ্যান্ড পলিসিস। এর মধ্যে কি করে লিডার্স যারা হয় তারা কিন্তু গোলস এবং পলিসিস গুলোকে সেট করে দেয় যে তোমাকে এইটার পরে এই টার্গেটটা অ্যাচিভ করতে হবে। সো মানে লিডারশিপের মধ্যে এই মানে ইন্সপায়ার করে অ্যাচিভ করার টার্গেটটা কিন্তু সবসময় থেকে যায় যে আমি কিভাবে আমার সাবঅর্ডিনেটসকে
ভালো করে আমার পলিসিস গুলো এবং আমার গোলস গুলোকে বোঝাতে পারছি। নাম্বার 3, ইট ইজ আ ডাইরেক্টিং গ্রুপ অ্যাক্টিভিটিস। ডেফিনেটলি একজনকে দিয়ে পুরো অর্গানাইজেশনাল অবজেক্টিভকে কখনো অ্যাচিভ করানো যায় না, তাই জন্য এটা কি করে, ইট ইজ ডাইরেক্টিং টুয়ার্ডস আ গ্রুপ অ্যাক্টিভিটি, এটা গ্রুপ অ্যাক্টিভিটিস এর দিকে ডাইরেক্ট করে। নেক্সট ইজ বেটার ইউটিলাইজেশন অফ ম্যান পাওয়ার। তোমার মধ্যে প্রচুর ক্ষমতা, তুমি কিন্তু অনেক কিছু করতে পারো, বাট তোমাকে যদি প্রপারলি লিড করা হয়, তোমাকে যদি প্রপারলি ডাইরেক্ট করা হয়, তুমি ডেফিনেটলি ইউ ক্যান অ্যাচিভ দ্য টার্গেট, আর সেটাই কিন্তু লিডারশিপের কাজ। নেক্সট ওয়ান ইজ বিল্ডিং মোরাল। যখন তুমি দেখবে যে তোমার মধ্যে আমি তোমাকে স্টিমুলেট করতে পেরেছি, তোমাকে মোটিভেট করতে পেরেছে তোমার লিডার, তোমার কিন্তু মোরালটা অনেকটা হাই হয়ে যাবে, তুমি কিন্তু অনেক বেশি কাজ করার ক্ষমতা পাবে, বিকজ তুমি অলরেডি অনেকটা উদ্বুদ্ধ হয়ে গেছো, তুমি অনেকটা ইন্সপায়ার্ড হয়ে গেছো বাই দ্য লিডারশিপ। ডেভেলপিং গুড হিউম্যান রিলেশন, it is definitely a very important factor যে একটা ভালো গুড রিলেশনশিপ ডেভেলপ করে বিটুইন দ্য লিডার অ্যান্ড দেয়ার ফলোয়ার্স। আর যখনই একটা গুড একটা অর্গানাইজেশনের মধ্যে এরকম একটা ভালো রিলেশনশিপ, কর্ডিয়াল রিলেশনশিপ তৈরি হয়ে যায়, অর্গানাইজেশনের বাকি যা কাজগুলো কিন্তু খুব স্মুথলি হতে পারে। নেক্সট, প্রোভাইডিং গাইডেন্স। লিডাররা কেন থাকে? তোমাদেরকে গাইড করার জন্য, সাবঅর্ডিনেটসদেরকে গাইডেন্স দেওয়ার জন্য। নেক্সট ইজ অ্যাচিভিং কোঅর্ডিনেশন। আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ, কোঅর্ডিনেশনটা অ্যাচিভ করা যায় প্রপারলি, সবার মধ্যে সবার একটা সমন্বয় সাধন করা যায়, কোঅর্ডিনেশন করা যায়। নেক্সট ওয়ান ইজ ফ্লেক্সিবিলিটি ফর চেঞ্জেস। আমরা কি ওই যে একটু আগে বললাম, আমরা একটা ফিক্সড জিনিস প্রিন্সিপাল বুঝে এসেছি, এবার অ্যাকর্ডিং টু দ্য চেঞ্জিং সিচুয়েশন অফ দ্য অর্গানাইজেশন, বিকজ দেখো অনেক রকম না চেঞ্জেস অর্গানাইজেশনে হয়, যেমন আমরা বিজনেস এনভায়রনমেন্টে পড়েছিলাম, অনেক রকম এনভায়রনমেন্টাল চেঞ্জেস হয়, অনেক রকম পলিটিক্যাল চেঞ্জেস হয়, যার জন্য নাকি আমাদের অর্গানাইজেশনের পলিসিস গুলোকে সময় সময় পাল্টাতে হয়। এবার আমি যদি কিছু একটা ফিক্সড পলিসি নিয়ে চলি, হঠাৎ দেখলাম আমার ফিসকাল পলিসিতে বা আমার মনিটারি পলিসিতে বা পলিটিক্যাল কিছু ইস্যুস এর জন্য আমাকে আমার অর্গানাইজেশনের পলিসিস গুলোকে পাল্টাতে হচ্ছে, এবার আমার ওয়ার্কার্সরা তো সেই আগের মেথডেই কাজ করছে, কিন্তু চেঞ্জ মেথডের সাথে অ্যাডাপ্টেবিলিটিটা কিভাবে করাবো, এই লিডারশিপটা কিন্তু, এই ডিরেকশন দিয়ে কিন্তু এই লিডার্সরা বোঝাতে পারে। মেইনটেনিং ডিসিপ্লিন, সবসময় একটা কড়া নজর রয়েছে আমাদের ওপরে, তো যখন আমাদের ওপর কড়া নজর রয়েছে, আমরা কিন্তু খুব ডিসিপ্লিনড ওয়েতে কাজ করতে পারি। নেক্সট ইজ সিকিউরিং কোঅপারেশন অফ দ্য এমপ্লয়িজ। ডেফিনেটলি এই ডিরেকশন যখন দেয় মানুষ, যখন এই লিডার্সরা কাজ করে, এই লিডারশিপের একটা সব থেকে বড় গুণ কি হয়, যে ওরা কিন্তু কোঅপারেশনটা এমপ্লয়িজের থেকে এক্সপেক্ট করে, এবং এমপ্লয়িজরা যদি ঠিক মতন ভাবে ওদেরকে লিড করা হয়, এমপ্লয়িজরাও কিন্তু সবসময় ওদেরকে কোঅপারেট করে। তো লিডার্সদের সাথে এমপ্লয়িজের বা সাবঅর্ডিনেটসের একটা খুব কর্ডিয়াল রিলেশনশিপ তৈরি হয়ে যেতে পারে। নেক্সট ইজ ক্রিয়েটিং কনফিডেন্স অ্যামাং দ্য সাবঅর্ডিনেটস। যখন তুমি তোমার টিচারের ওপর বা তুমি তোমার যে লিডার আছে তার উপর ভরসা করছো, তখন কি হয়, একটা খুব ভালো কনফিডেন্স আসে তোমার মধ্যে, এবং তোমার এই কনফিডেন্সটা যখন ক্রিয়েট হয়ে যায়, তখন তুমি কিন্তু তোমার টার্গেটস গুলোকে খুব ভালো করে অ্যাচিভ করতে পারো। নেক্সট আসছি রিজলভ কনফ্লিক্টস। যখনই কোনো রকম ক্ল্যাশ বাজছে, the conflict can be between the workers or the management, it can be between the workers and the workers, employees versus employees, management versus employees, যে কোনো রকম কনফ্লিক্ট হতে পারে। These leaders plays a vital role. এরা কি করে, এই কনফ্লিক্ট গুলোকে রিমুভ করার জন্য হেল্প করে এবং রিজলভ করার চেষ্টা করে। অ্যান্ড লাস্টলি, যখন এই সবগুলো কাজ তারা করছে, তো ডেফিনেটলি পারফরমেন্স উইল ইমপ্রুভ, দ্য পারফরমেন্স অফ দ্য অর্গানাইজেশন অ্যাজ ওয়েল will improve along with the performance of the employees. এবার এই যে এতক্ষণ ধরে তোমাদেরকে বোঝালাম যে লিডারশিপের ইম্পর্টেন্সটা কি, এবার এই কাজগুলো করতে হবে, তো somebody will have to perform these jobs, এই ইম্পর্টেন্স, গুরুত্ব কি কি, কোন কোন জায়গায় কাজ করে, সমস্ত বুঝে নিলাম, কিন্তু এদের জন্য টু বি আ ভেরি গুড লিডার হু ক্যান লিড ফ্রম দ্য ফ্রন্ট, তার জন্য আমার কিছু কোয়ালিটিস জানতে হবে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ফিজিক্যাল কোয়ালিটিস। সে উইক হলে চলবে না, তাকে খুব সুঠাম শরীরের একদম হতে হবে, সো দ্যাট হি ক্যান লিড ফ্রম দ্য ফ্রন্ট। নেক্সট, নলেজ অ্যান্ড ইন্টেলিজেন্স, তাকে কিন্তু নলেজেবল হতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ তার কিছু ইন্টেলিজেন্স থাকতে হবে। ওয়াই? বিকজ ইন্টেলিজেন্স যদি তার না থাকে, হাউ হি উইল give you the direction, how he will control you, unless and until I am intelligent enough, how can I
control somebody. Next, honesty and integrity. It is the most important in any sort of জব, যে কোনো কাজের জন্য কিন্তু অনেস্টি এবং ইন্টিগ্রিটি থাকাটা খুব জরুরি। নেক্সট, কমিউনিকেশন স্কিল। সিন্স আমাকে কথা বলে তোমাকে ইনফ্লুয়েন্স করতে হবে, তাই জন্য আমার কিন্তু কথা বলার ক্ষমতাটা ভালো করে শিখে নিতে হবে, সো দ্যাট আই ক্যান বিকাম আ ভেরি গুড লিডার। কমিউনিকেশন স্কিল। নেক্সট ইজ মোটিভেশনাল। সবাই মোটিভেট করতে পারে না, মোটিভেট করার জন্য একটা মোটিভেশনাল স্কিলস থাকা খুব জরুরি। নেক্সট ইজ সোশ্যাল স্কিলস, বিকজ হিউম্যান বিংস উই আর সোশ্যাল অ্যানিমালস। আমাদেরকে কিন্তু সোসাইটিতে চলতে হয়, সোসাইটিকে নিয়ে চলতে হয়, তাই জন্য লিডারশিপেরও একটা ওয়ান অফ দ্য গুড কোয়ালিটিস এটা হলো সোশ্যাল স্কিলস। সেলফ কনফিডেন্স। আমি যদি নিজে কনফিডেন্ট না হই, আমি তোমার মধ্যে কনফিডেন্সটা জাগাবো কি করে? দ্যাট ইজ ওয়াই সেলফ কনফিডেন্স ইজ ভেরি মাচ রিকোয়ার্ড। সেন্স অফ রেসপন্সিবিলিটি। কেন কি আমার কাঁধেই কিন্তু তোমাদের পুরো গ্রুপের পারফরমেন্সটা ডিপেন্ড করছে। আমি ঠিক যেভাবে লিড করব তোমরা সবাই কিন্তু সেভাবেই আমার সাথে চলবে, তাই জন্য আমার মধ্যে সেন্স অফ রেসপন্সিবিলিটিটা থাকতে হবে। ইমোশনাল স্টেবিলিটি। একটা লিডার ধরো কোনো ডিসিশন নিল, ঠিক আছে, এবার সে যদি ইমোশনালি স্টেবল না হয়, ইমোশনালি খুব আনস্টেবল কন্ডিশনে থাকে, তাহলে তো সে কোনো দৃঢ় ডিসিশন নিতে পারবে না। কোনো ডিসিশন নেওয়ার সময় তাকে কিন্তু খুব দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে। দ্যাটস ওয়াই ইমোশনাল স্টেবিলিটি। ইমোশনালি আমি ভেসে চলে গেলাম, দেন হি ক্যানট বি আ লিডার। নেক্সট, ডিসাইসিভনেস। ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকতে হবে। ইনিশিয়েটিভ। হি উইল হ্যাভ টু টেক দ্য ইনিশিয়েটিভ সো দ্যাট দ্য অর্গানাইজেশনাল, সো দ্যাট দ্য ফলোয়ার্স ক্যান follow him. And lastly, open mind, vision and foresight. মাইন্ডটাকে ওপেন রাখতে হবে, সো দ্যাট আমি সবগুলো দিক বিচার করতে পারি। আমি শুধু কোনো একটা দিক বিচার করে চললে কিন্তু আই ক্যানট বি আ গুড লিডার। এবং আমার কিন্তু একটা ফোরসাইটেডনেস থাকতে হবে। ফোরসাইটেডনেস মানে দূরদর্শিতাটা কিন্তু খুব জরুরি। সো দিস আর দ্য কোয়ালিটিস অফ আ গুড লিডার। এবার আমরা চলে আসছি আমাদের fourth element and the last element of directing, সেটা হলো communication. Communication আমি তোমাদের সাথে কি করছি? What we are doing? We are doing nothing than communication. আমি তোমাদের সাথে শুধু communicate করছি। I am trying to communicate the facts to you. তো আমি তোমাদের সাথে কিন্তু এটা আমার কমিউনিকেশনই চলছে। The term communication has been derived from the Latin word communis, which means common. It is a common process by which two or more persons, দুজন বা দুজনের থেকে বেশি লোক, exchange their ideas and information amongst themselves. এই যে আমি তোমাদের সাথে ডিসকাস করছি, কি করছি? আমি কমিউনিকেট করছি। তো আমি আমার নর্মাল টু অর মোর পার্সনের মধ্যে হচ্ছে, যেখানে আমি এক্সচেঞ্জ অফ আইডিয়াস, আমি আমার আইডিয়াস গুলো তোমার সাথে শেয়ার করছি, ইনফরমেশন amongst themselves. এবার অ্যাকর্ডিং টু উইলিয়াম নিউম্যান, উনি কি বলেছেন? Communication is an exchange of facts, ideas, opinions or emotions by two or more persons. According to Keith Davis, communication is a process of passing of information টাকে পাস করার and understanding from one person to another. একজন থেকে আরেকজনের কাছে ইনফরমেশনটাকে পাসিং অনটাকে কিন্তু কমিউনিকেশন বলা যায়। Thus it can be said on the basis of the above discussion, যে ডিসকাশনটা আমরা করলাম, we can say that communication is a process of exchange of information. Exchange of information এর মধ্যে একটা process or message between two or more persons, দুজন বা দুজনের বেশি অধিক লোকের মধ্যে যখন passage of information হয়, মানে exchange of information হয়, that is called communication. The exchange can be in the form of thoughts, চিন্তা ভাবনার, ideas, facts, feelings, views, etc. যে কোনো কিছুর আদান প্রদান, exchange of any sort of facts or figures, any sort of exchange of ideas, any sort of idealisms, any sort of feelings or views, it can be called as communication. এবার চলে আসছি কমিউনিকেশনের ফিচার্সে। দেখো, কমিউনিকেশনের ফিচার্স এর জন্য আলাদা করে পড়তে হবে না কিন্তু তোমাদেরকে। তোমরা কমিউনিকেশন মানে বুঝতে পেরেছো যখন, তোমরা আপনি আপই তার ফিচার্স গুলো বুঝতে পারবে। ফার্স্ট ওয়ান কি দেখো? অ্যাটলিস্ট 2%। একা একা তো কমিউনিকেট করা যায় না, শুধু আয়না বাদ দিয়ে, তাই না? তো আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কথা বলি, দ্যাট ইজ নট কমিউনিকেশন। আমরা নিজের সাথে নিজে কথা বলছি। কমিউনিকেট করার জন্য উই নিড মিনিমাম
2%, সো অ্যাটলিস্ট দুজন লোকের দরকার। নাম্বার 2, এক্সচেঞ্জ প্রসেস, মানে একজন বলছি আর একজন শুনছি, একজন গিভার একজন রিসিভার, মানে আমি দিচ্ছি, আমি কথাগুলো বলছি, আর একজন রিসিভ করছে। ইট ইজ আ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। আমি বলছি, তুমি যদি শুনতে না চাও তাহলে এটা কিন্তু কমিউনিকেশন প্রসেসটা কিন্তু কমপ্লিট হবে না। মানে আমি একা 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 বলে যাচ্ছি, তুমি শুনছোই না, তুমি কান দিয়ে ঠোকাচ্ছই না, তাহলে ইট ক্যানট বি এ কমিউনিকেশন প্রসেস। তাই জন্য এর মধ্যে দুজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা থাকা কিন্তু খুব জরুরি। নেক্সট, কন্টিনিউয়াস প্রসেস। কমিউনিকেশন কোনোদিন থামে না, কোনো জায়গাতেই থামে না, সেটা তুমি তোমার বাড়ি নাও, তোমার স্কুল নাও, তোমার ফ্রেন্ডস নাও, wherever you go, কমিউনিকেশন যখন শুরু হয় এটা কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকে। সার্কুলার প্রসেস। সার্কুলার প্রসেস কেন বলো? বিকজ দুজন লোক আছে, একজন একটা মেসেজ দিচ্ছে, আরেকজন যে রিসিভার, না একজন সেন্ডার মেসেজটাকে সেন্ড করছে, যে রিসিভার সে রিসিভ করে তো একটা ফিডব্যাক দেবে, তো একটা সার্কুলার প্রসেস হয়ে যাচ্ছে। কিরকম দেখতে দেখি? দেখো এখানে যদি সেন্ডার হয়, সেন্ডার কি করছে, একটা, আর আরেকজন হলো রিসিভার, ঠিক আছে? এবার এই সেন্ডার একটা মেসেজ দিচ্ছে, কি দিচ্ছে? মেসেজ দিচ্ছে, সেন্ডার মেসেজ দিল। এবার রিসিভার কি করলো? রিসিভার এই মেসেজটাকে নিয়ে এসে আবার এখানে একটা রিটার্ন কিছু দিল, যে রিটার্ন দিল সেটাকে আমরা কি বলতে পারি? উই ক্যান কল ইট অ্যাজ ফিডব্যাক। তাই দেখো একটা সার্কুলার প্রসেস হয়ে গেল কি না, যে একজন সেন্ডার সে একটা মেসেজ দিল, উনি শুনলেন, শুনে তার একটা ফিডব্যাক দিলেন। সো ইট ইজ আ সার্কুলার প্রসেস এন্ড ডেফিনেটলি আ টু ওয়ে প্রসেস। তো একজন দিচ্ছে আর একজন রিসিভ করছে, আবার উনি যখন দিচ্ছেন তখন এ রিসিভ করছে। নেক্সট, সেভারাল ওয়েজ। এবার এই মেসেজের আদান প্রদান বা ইনফরমেশনের আদান প্রদান, ইট ক্যান বি ইন ডিফারেন্ট ওয়েজ। যেমন ধরো আমি ওরাল করতে পারি, আমি রিটেন কমিউনিকেট করতে পারি, আমি সিম্বলস দিয়ে বোঝাতে পারি, আমি কোনো এক্সপ্রেশনস দিয়ে বোঝাতে পারি। সো ইট ক্যান বি অফ সেভারাল ওয়েজ। নাও পারভেসিভনেস, সব জায়গাতেই কিন্তু উইদাউট কমিউনিকেশন কোনো কিছু হয় না। তুমি একটা কাউকে কোথাও পাঠাচ্ছ কাজের জন্য, তুমি তাকে কমিউনিকেট করছো কি যাও ওখানে গিয়ে কাজটা করো। তুমি স্কুলে যাচ্ছ, যখন টিচাররা আসছে তার সাথে কমিউনিকেট করছো। তুমি বাড়িতে পৌঁছাচ্ছ, খিদে পাচ্ছে, মাকে বলতে হচ্ছে কিন্তু যে খেতে দাও, নাহলে সে খেতে দেবে না। সো ইট ইজ অলওয়েজ আ কন্টিনিউয়াস প্রসেস এবং সর্বত্র এই কমিউনিকেশনটা চলছে অ্যান্ড ফ্লোজ ইন অল ডাইরেকশনস। এটার কোনো কিন্তু আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড ফ্লো নেই, এভরিওয়্যার এই কমিউনিকেশনটা ফ্লো করতে পারে। ওপর থেকে নিচের দিকেও কমিউনিকেশন আসতে পারে, নিচের থেকে ওপর দিকেও যেতে পারে, ডায়াগোনালি যেতে পারে, এইদিকে যেতে পারে, ওইদিকে যেতে পারে। সো কমিউনিকেশন ফ্লোজ ইন all sort of directions. এবার চলে আসছি ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন। এবার ইম্পর্টেন্স অফ কমিউনিকেশনে একটু দেখি আমরা। ফার্স্ট ওয়ান ইজ ইট ইজ আ বেসিস অফ ইমপ্লিমেন্টেশন অফ প্ল্যান। মানে কি? মানে ম্যানেজমেন্ট যখন প্ল্যানিংটা করে, এটা কিন্তু ইট ইজ ইমপ্লিমেন্টেড বাই দ্য এমপ্লয়িজ। ম্যানেজমেন্ট প্ল্যানিং করছে, কিন্তু প্ল্যানটাকে ইমপ্লিমেন্ট কে করছে? প্ল্যানটাকে কিন্তু ইমপ্লিমেন্ট করছে এমপ্লয়িজরা। দ্য এমপ্লয়িজ হ্যাভ টু নো দ্য ডিসিশনস taken by the management for the implementation of the plan. So communication helps the employees to know these decision. Communication কি করে? Communication help করে এমপ্লয়িজ এরকে জানতে যে ম্যানেজমেন্ট এক্স্যাক্টলি কি চাইছে। ম্যানেজমেন্ট আনলেস এন্ড আনটিল ম্যানেজমেন্ট আমাকে জানাচ্ছে যে আমি তোমার থেকে এই কাজটা চাই, এমপ্লয়িজ এর পক্ষে তো বোঝা সম্ভব নয়। তাই জন্য ম্যানেজমেন্ট থ্রু কমিউনিকেশন এটাকে জানাচ্ছে যে ইমপ্লিমেন্টেশন কি করে করতে হবে প্ল্যানস গুলো। বেসিস অফ কোঅর্ডিনেশন, যে কোনো কাজ করার জন্য আমাকে কোঅর্ডিনেট করতে হয়, আর কমিউনিকেশন ছাড়া কিন্তু কোনো রকম কোঅর্ডিনেশনই পসিবল নয়। ধরো আমি বসে আছি, তোমরাও সামনে বসে আছো, আমিও কিছু বলছি না, তোমরাও কিছু বলছো না, কোনো রকম কোঅর্ডিনেশন তৈরি হবে? কিচ্ছু হবে না। তোমরাও আমাকে দেখছো, আমি তোমাদেরকে দেখছি, নো কোঅর্ডিনেশন আনলেস এন্ড আনটিল উই কমিউনিকেট উইথ ইচ আদার।
নাম্বার 3, বেসিস অফ কোঅপারেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পিস। যেই কোঅর্ডিনেশন চলে আসবে কোনো অর্গানাইজেশনে, সঙ্গে সঙ্গে তাদের মধ্যে একটা ভালো রিলেশন তৈরি হবে, কোঅপারেশন তৈরি হবে এবং ইন্ডাস্ট্রিতে বা অর্গানাইজেশনের পিসটা আসবে। সব শান্তভাবে সবাই ঠিক মতন কাজ করতে পারবে। যেখানে ঝগড়া হয় সেখানে দেখো না, কোথাও ধরো ঝগড়া হচ্ছে, সেখানে কোনো কাজ হচ্ছে, শুধু ঝগড়াই করছে। অথচ যেখানে নাকি কোঅর্ডিনেশন আছে, কোঅপারেশন আছে amongst the workers or amongst the employees বা বাড়িতেও ধরে নাও, তো you will find সেখানে সব কাজ কিন্তু সুষ্ঠুভাবে হচ্ছে। তাই জন্য কমিউনিকেশনের থ্রু দিয়ে কিন্তু কোঅপারেশন এবং ইন্ডাস্ট্রিয়াল পিস চলে আসতে পারে। বেসিস অফ ডিসিশন মেকিং, যে কোনো ডিসিশন মেক করার জন্য we need to communicate with each other. So communication is very important for decision making as well. Basis of leadership, আমি তোমাদেরকে লিড করছি, আমি যদি কিছু নাই বলছি, তোমরা বুঝতে পারছো তোমাদেরকে আমাকে ফলো করতে হবে, বুঝতে পারবে না। তাই জন্য বেসিস অফ লিডারশিপও কিন্তু যে কোনো রকম সুপারভিশন বলো, মোটিভেশন বলো, আমি তো তোমাকে মোটিভেট করবো যে তোমাদেরকে কিন্তু বিজনেস স্টাডিজটা খুব ভালো করে পড়তে হবে, এটার জন্য কিন্তু অত বেশি টেনশন নিতে হবে না। ঠিকভাবে না প্রথম থেকে আমরা কি করি, আমরা তো পড়ি না, আমরা একদম শেষে গিয়ে বিজনেস স্টাডিজটা পড়তে বসি, বিকজ আমরা ভাবি থিওরিটিক্যাল সাবজেক্ট, প্রত্যেকদিন অল্প অল্প পড়লে কিন্তু বেশি টেনশন হয় না। তো তাই জন্য এইটা যদি আমি কমিউনিকেট করতে না পারি তোমাদের কাছে, তো আমিও বসে রয়েছি চুপ করে, তোমরাও বসে রয়েছো চুপ করে, ডাজন্ট মেক এনি সেন্স। দ্যাট ইজ ওয়াই যে কোনো রকম কিছু করার জন্য, লিডারশিপের জন্য বলো, মোটিভেশন, বেসিস মিনস অফ মোটিভেশন, মোটিভেট করার জন্য বলো, কমিউনিকেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। হেল্পস ইন ইনক্রিজিং দ্য মোরাল, আমি কিন্তু তোমাদের সাথে কথা বলে তোমাদের ইনক্রিজ মোরালটাকে, মানে যে কোনো কমিউনিকেশন করে মোরালটাকে কিন্তু ইনক্রিজ করা যায়। ইনক্রিজ ইন ম্যানেজারিয়াল এফিসিয়েন্সি, ম্যানেজারের এফিসিয়েন্সিটাও কিন্তু ইনক্রিজ করে উইথ দ্য হেল্প অফ কমিউনিকেশন। অ্যান্ড লাস্টলি, ইট এস্টাবলিশ আ পাবলিক রিলেশন, একটা পাবলিক রিলেশন ক্রিয়েট করতে সাহায্য করে। এবার আমরা আসছি আমাদের নেক্সট টপিকে, সেটা হলো দ্য প্রসেস অফ কমিউনিকেশন। কমিউনিকেশন প্রসেসটা কিভাবে কাজ করে, এটাকে আমরা এলিমেন্টসও বলি, মানে কমিউনিকেশন প্রসেসের মধ্যে কি কি এলিমেন্টস আছে। দেখো, দ্য ফার্স্ট ওয়ানকে প্রথম কমিউনিকেশনটা করতে আলাদা করে মুখস্থ করার দরকার নেই, পুরো কমিউনিকেশন প্রসেসটা করতে প্রথম কাকে দরকার, যে নাকি ডেলিভারটা করবে, হি ইজ নোন অ্যাজ সেন্ডার। তো সেন্ডার, কমিউনিকেশন প্রসেস বিগিনস উইথ সেন্ডিং মেসেজ বাই এ সেন্ডার, একজন সেন্ডার মেসেজটাকে সেন্ড করছে, তো তাকে আমরা সেন্ডার বলছি। তো কমিউনিকেশন প্রসেসটা সেখানে কিন্তু শুরু হচ্ছে। দ্য সেন্ডার ইজ আ পারসন হু সেন্ডস হিজ আইডিয়া টু অ্যানাদার পারসন। তার মানে ধরো আমি তোমাদের সাথে কথা বলছি, তো আমি প্রথম কথাটা শুরু করব, তো আমি কে, আই এম দ্য সেন্ডার। নেক্সট, কি সেন্ড করব, কিছু একটা জিনিস তো সেন্ড করব, কি সেন্ড করব সেটাকে আমরা কি বলবো, মেসেজ সেন্ড করছি। মেসেজ ইজ আ সাবজেক্ট ম্যাটার of communication. It means that whatever the sender wants to say is the message. It can be consists of information হতে পারে, ideas হতে পারে, facts হতে পারে, suggestions হতে পারে, বা যে কোনো কিছু রকম জিনিস মেসেজ হতে পারে। তো মেসেজ, আমি সেন্ডার, কি সেন্ড করছি, মেসেজ সেন্ড করছি। থার্ড ওয়ান, encoding. Encoding of message means converting the message into words, symbols, gestures, diagram, actions, etc. by the sender that can also be understandable to the receiver. মানে অনেক সময় কি হয়, আমরা অনেকগুলো কথা বলতে চাই, কিন্তু আমার কাছে অতটা সময় নেই বা আমার কাছে অতটা জায়গা নেই, তো আমি কি করব, আমি কিছু সিম্বলস অ্যাপ্লাই করব, যেমন আমরা এরকম দেখিয়ে দিই, অল দ্য বেস্ট, এরকম দেখিয়ে দিলাম, অল দ্য বেস্ট, তিনটে ওয়ার্ড বলতে হলো না, শুধু হাত দেখিয়ে দিলাম, অল দ্য বেস্ট হয়ে গেল। তো এরকম আমরা অনেক রকম কথা বলি, যেটার নাকি যেটাকে আমরা শর্টে ডিপিক্ট করার চেষ্টা করি, কিন্তু আমি এমন কিছু ডিপিক্ট করলাম, তুমি তার মানেটাই বুঝতে পারলে না, ডাজন্ট মেক দ্য সেন্স। তাই জন্য এনকোডিং এমন একটা, ইটস আ মেসেজটাকে কনভার্ট করা, কিন্তু এমন ভাবে কনভার্ট করা যাতে নাকি রিসিভার সেটাকে বুঝতে পারে, যেটা নাকি আন্ডারস্ট্যান্ডেবল টু দ্য রিসিভার হয়। নেক্সট, মিডিয়া। দ্য এনকোডেড মেসেজ ইজ পাসড বাই দ্য সেন্ডার to the receiver through media or channel of communication. Media of communication may be like face-to-face conversation, it can be through letters, it can be through internet chatting, telephone, email, etc. এই টেলিফোন আজকাল খুব বেশি ইউজ করি আমরা, ইন্টারনেট চ্যাটিংও অনেক বেশি হয়, তারপরে হোয়াটসঅ্যাপ সারাক্ষণ চলছে তোমাদের,
ইমেলস দেখবে আজকাল যে কোনো কাজ করতে গেলে আমরা আগে মেইল করে দিই। তো এইগুলো সব ডিফারেন্ট টাইপস অফ মিডিয়া উইচ আর ইউজড ফর কমিউনিকেশন। এবার আমি সেন্ডার ছিলাম, আমি যেটা পাঠালাম সেটাকে মেসেজ বললাম, কিভাবে পাঠালাম শর্ট করার জন্য এনকোডিং করলাম যেটা নাকি তুমি বুঝতে পারলে। এরপরে কিসের থ্রু দিয়ে পাঠালাম, কোনো একটা মিডিয়া থ্রু দিয়ে পাঠালাম। এবার তুমি রিসিভ করবে তো, হু আর ইউ? ইউ আর দ্য রিসিভার। আ রিসিভার ইজ আ পার্সন ফর হুম the message is sent, যার জন্য পাঠানো হচ্ছে। নেক্সট ইজ ডিকোডিং। আমি কিন্তু এনকোড করে এরকম করে থামস আপ দেখিয়ে দিয়েছিলাম। এবার আমি যে এই যে এটা দেখালাম এটার মানেটা কি দাঁড়াচ্ছে কিন্তু দেখো, অল দ্য বেস্ট বলতে চেয়েছিলাম আমি তোমাদেরকে। এবার the sender can send his ideas in encoded form and understanding the encoded message correctly is called decoding. So decoding তাহলে কি? Decoding of message is done through translating the encoded message into language understandable by the receiver. এবার আমি যে তোমাকে সেন্ডার হিসেবে একটা মেসেজ দিতে চেয়েছিলাম এনকোড করে, সিম্বলস পাঠিয়ে বা কোনো জেস্টার্স দেখিয়ে, তোমাকে সেটা বুঝতে হবে। তুমি ওটা বোঝার জন্য কি করবে? তুমি ওটাকে ডিকোড করবে। দ্যাট ইজ কল্ড ডিকোডিং। মানে ওটাকে তুমি ট্রান্সলেট করবে ইন ইউর ওন ওয়ার্ডস। দ্যাট ইজ কল্ড ডিকোডিং। নাও ফিডব্যাক। ফিডব্যাক, দ্য রিসিভার সেন্ডস হিজ রেসপন্স। তুমি আমাকে তো রেসপন্স করবে একটা কিছু, যে হ্যাঁ ম্যাম আমি বুঝতে পেরেছি আপনার কথাটা। সো দ্য রিসিভার সেন্ডস হিজ রেসপন্স টু দ্য সেন্ডার অফ দ্য মেসেজ। Such response is known as feedback. Whatever you send me is your feedback. Now, when the feedback is received by the sender, the process of communication about a particular thing ends. I sent you the message, sender থেকে receiver, receiver again get back to the feedback. Now, lastly is a noise. Noise is an adverse element. It's an adverse element or hindrance of the process of communication. It creates hurdle in the way of conversation. Sometimes you will find যখন আমরা when we are trying to send any message, আমরা কাউকে মেসেজ ডেলিভার করতে চাইছি, বাট ইন্টারনেটটা ঠিক মতন কাজ করছে না, বা টেলিফোনে কথা বলতে চাইছি, খুব অসুবিধা হচ্ছে, খুব আওয়াজ হচ্ছে। সো হোয়াট আর দিস থিংস? দিস আর কল্ড নয়েজ। যারা নাকি আমার কমিউনিকেশন, আমার আর তোমাদের কমিউনিকেশনটাকে যারা নাকি অ্যাব্রাপ্ট করার চেষ্টা করছে, হার্ডেল ক্রিয়েট করছে, দিস আর নোন অ্যাজ নয়েজ। তো বোঝাতে পারলাম আমরা কটা পড়লাম? সেন্ডার, মেসেজ, এনকোডিং, মিডিয়া, রিসিভার, ডিকোডিং, ফিডব্যাক, নয়েজ। 1 2 3 4 5 6 7 8 আটটা এলিমেন্টস অফ কমিউনিকেশন প্রসেস। আই হোপ আমি ক্লিয়ারলি বোঝাতে পারছি তোমাদেরকে। এবার চলে আসবো আমাদের নেক্সট টপিক, দ্যাট ইজ ফর্মস অফ কমিউনিকেশন। কমিউনিকেশন দু রকমের বেসিক্যালি হয়। There are two forms of communication, organizational communication. One is called formal communication, another is called informal communication. এই ফর্মাল আর ইনফর্মাল নামটা শুনলে কিন্তু আমাদের মনের মধ্যে একটা কথা চলে আসে, যে কোনো অর্গানাইজড ওয়েতে, কোনো অর্গানাইজেশনের ভেতরে অফিসিয়াল ওয়েতে যে কোনো কাজ করাকে আমরা ফর্মাল কাজ বলি। আর যখন আমরা কথা বলতে বলতে নিজেদের মধ্যে একটা কর্ডিয়াল রিলেশন তৈরি করে ফেলি, যার নাকি কোনো ওই থাকে না, মানে মেন কোনো রুলস এর আন্ডারে থেকে করি না, দ্যাট ইজ কল্ড ইনফর্মাল। সো ফার্স্ট ওয়ান ইজ formal communication, another one is informal communication. Formal communication refers to that type of communication which is concerned with the official matters, যে কোনো অফিসিয়াল ম্যাটারে কাজ করে। In other words, formal communication refers to interchange of information officially. Officially যখন কোনো interchange হয়। Formal communication includes exchange of views, message or information related to official matters such as assignment of task. আমি যখন কাউকে কোনো কাজ দিচ্ছি, টাস্ক দিচ্ছি, অ্যাসাইনমেন্ট করছি, fixing of responsibilities, setting of targets, granting authority, etc. আর এবার চলে আসি ইনফর্মালে। ইনফর্মাল হলো জাস্ট অপোজিট, যেখানে নাকি কোনো অফিসিয়াল বাউন্ডারি থাকে না। The communication which takes place on the basis of personal or social relations among the employee of an organization is called informal communication. It is an exchange of information unofficially. As there is no official restriction in informal communication, information is transmitted to many people through such communication. So the network of this type of communication is so expanded, যখন যার কোনো বাউন্ডারি নেই, অরিজিন কোথা থেকে শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে আমরা জানতে পারছি না, নো ওপেন স্টার্টিং পয়েন্ট, নো এন্ড পয়েন্ট, বিকজ এটা তো আনঅফিশিয়াল, এটা তো একবারে শুরু হয় একদম পুরো স্রোতের মতন ভেসে যায়। So the network of this type of communication is so expanded that it is quite difficult to find out its origin and the end. For this reason,
it is called grapevine. তাই জন্য আমরা কিন্তু ইনফর্মাল কমিউনিকেশনকে বলি হলো grapevine. Question may come যে 2 marks এর question যে why informal communication is called grapevine. So here is your answer. এবার চলে আসছি আমাদের ফর্মাল কমিউনিকেশনের কিছু অ্যাডভান্টেজেস এ। The first advantage বলছে হলো such communication ensures orderly flow of information. যে কোনো ইনফরমেশন সিন্স অফিসিয়াল হয় তাই জন্য এটা কিন্তু খুব অর্ডারলি ফর্মে থাকে, পুরো প্রপার অর্ডার মেনটেন করে কাজটা করা হয় throughout the organization. Number 2, such communication takes place through a chain of command. এর থেকে ওর কাছে যাবে, ওর থেকে তার কাছে যাবে, এটা একদম পুরো প্রপার চেইন অফ কমান্ড মেনটেন করে করে। Number 3, the source of such communication can easily be transmitted. Next, as there is a proof of information in the formal communication, it is easy to fix the responsibilities of the employees through such communication. Such communication দিয়ে কিন্তু কাজটা ঠিকভাবে করা যায়। Number 5, the superiors get all the information relating to the performance of work in a systematic way through such communication, so it facilitates managerial control, and such communication helps in coordination of efforts and activities. এবার আমরা চলে আসছি আমাদের নেক্সট, that is disadvantages of formal communication. ফর্মাল কমিউনিকেশনের যেটা অ্যাডভান্টেজেস ছিল সেটা কিন্তু ইনফর্মালের ডিসঅ্যাডভান্টেজেস হয়ে যাবে, ঠিক আছে? এবার আর ইনফর্মালের যেটা অ্যাডভান্টেজ সেটা ফর্মালের জন্য ডিসঅ্যাডভান্টেজিয়াস। দেখো, চেঞ্জ অফ দ্য ইনফরমেশন হ্যাজ টু বি ফলোড ফর সাচ কমিউনিকেশন, সো ইট ইজ আ স্লো মুভিং। এটা কিন্তু খুব ধীরে ধীরে স্লো মুভিং। কেন কি আমাকে তো চেইন অফ কমান্ডটাকে মেনটেন করে চলতে হচ্ছে, তাই জন্য এটা কিন্তু খুব স্লো মুভিং হবে। এবার distortion of information is possible since this formal communication is rigid and rule bound. যেহেতু খুব রিজিড, এটা তুমি তোমার ট্র্যাকে থেকে চলতে হবে, তুমি বাইরে বেরোতে পারবে না, তাই জন্য distortion of information কিন্তু হয়ে যেতে পারে। It does not provide enough opportunity to the employees to express their opinions frankly and freely. আমি যা চাইলাম তাই বলে ফেললাম সেটা কিন্তু এর মধ্যে হবে না। কেন? কারণ কি এখানে খুব রিজিড রুলস রয়েছে, তাই জন্য এখানে ডিস্টরশন হয়ে যেতে পারে। Sometimes accurate information may not be transmitted through such communication due to fear of criticisms of the message. অনেক সময় কি হয়, যখন অফিসিয়ালি কোনো এরকম ভাবে মেসেজ ট্রান্সমিট হয় তখন আমরা বুঝতে পারছি হয়তো যে এখানে কিছু একটা আমার বলা উচিত, কিন্তু আমরা বলি না। কেন? কারণ কি এখানে যদি আমরা কথা বলি তাহলে কি হবে, তখন তাহলে criticisms হবে of the message. That's why. And lastly, formal communication does not reflect any personal warmth and involvement in the communication process. And it lack personal touch. এর মধ্যে পার্সোনাল টাচটা থাকে না, তাই জন্য এর মধ্যে ওয়ার্মথ ব্যাপারটা পাওয়া যায় না, খুবই রিজিড থাকে ব্যাপারটা, ঠিক আছে? এবার আমরা চলে আসছি আমাদের অ্যাডভান্টেজেস অফ ইনফর্মাল কমিউনিকেশন। As no official formality is required to be obeyed in the case of informal communication, the employees can exchange their opinions frankly and freely. তোমার যদি কোনো বাউন্ডারি না থাকে, কোনো অফিসিয়াল ব্যাপারটা না থাকে, তাহলে কি হবে, আমার মনে যা আসছে আমি খুব ফ্রিলি বলে দিতে পারবো। নেক্সট, such communication develops friendly relations among the employees. এমপ্লয়িজ এর নিজেদের মধ্যে একটা ফ্রেন্ডলি রিলেশন শুরু হয়ে যায়। Reactions and attitudes of the employees are expressed clearly through such communication. খুব ক্লিয়ারলি এক্সপ্রেস করতে পারে তারা নিজেদের এক্সপ্রেশনস গুলোকে। চেইন অফ কমান্ড ইজ নট রিকোয়ার্ড, দরকার পড়ে না। And lastly, it provides a mental satisfaction to the employees. যখন ক্লাসে স্যার রয়েছে, ম্যাম রয়েছে, তখন কি চুপ করে বসে থাকতে হচ্ছে, মনের মধ্যে কিছু একটা আসছে যে আমি আমার বন্ধুকে বলি, বাট আমি বলতে পারছি না। কেন? কারণ কি অফিসিয়াল স্যার রয়েছেন বা ম্যাডাম রয়েছেন ক্লাসের মধ্যে, তখন আমরা কি করি, ফর্মাল কমিউনিকেশনে যাই। আর যখন ইনফর্মাল, ক্লাসে টিচার নেই, তখন আমরা কি করি, সবাই লাফালাফি করছি, খুব ভালো একটা কোর্ডিয়াল রিলেশন হয়ে যাচ্ছে আমাদের মধ্যে। সো ওইটাই হয় আমাদের আনঅফিসিয়াল কমিউনিকেশনে। And disadvantages কি কি আছে দেখে নি চলো। ইনফর্মাল কমিউনিকেশন may not be authentic, সব সময় কিন্তু অথেন্টিক হয় না, because of the involvement of different persons having different mentalities. Number 2, such communication may lead to leakage of confidential information
বাই চান্স কেউ কোথা থেকে লিকেজ করে দিল, which is harmful to the organization. Such communication may cause deformity of the facts while passing information through different channels. যখন আলাদা আলাদা জায়গা থেকে চ্যানেলস থেকে কথাগুলো বাইরে বেরোতে থাকে তখন কিন্তু কথাটা ডিফর্ম হয়ে যায়। মানে আমি একটা কথা বললাম, সেই কথাটাকে কেউ যখন আরেকজন এক্সপ্রেস করতে গেল তখন সে একটুখানি তার মধ্যে কিছু মিশিয়ে দিয়ে কথাটা বললো, কথাটার কিন্তু ডিফর্মিটি হয়ে যায়। Next, responsibility cannot be fixed through such communication as the source of information cannot be known. And lastly, such communication is irregular in nature, so information cannot be collected in time through it. এটা ছিল আমাদের ইনফর্মাল কমিউনিকেশনের ডিসঅ্যাডভান্টেজেস। এবার চলো চট করে আমরা একটা ডিফারেন্স দেখে ফেলি, ডিফারেন্স বিটুইন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কমিউনিকেশন। নাম্বার 1, বেসিস অফ ডিফারেন্স দেখো, ফার্স্ট হলো মিনিং। মিনিং রয়েছে রেফার্স টু অফিসিয়াল কমিউনিকেশন, ইট রেফার্স টু আনঅফিসিয়াল কমিউনিকেশন। এরপরে আছে চেইন অফ কমান্ড। চেইন অফ কমান্ড ফলো করা হয় ফর ফর্মাল অ্যান্ড চেইন অফ কমান্ড ফলো করা হয় না ফর ইনফর্মাল। এরপরে নেচার অফ দ্য মেসেজ, ইট ফ্লোজ ওয়ার্ক রিলেটেড মেসেজ। অফিসিয়ালি আমরা শুধু ওয়ার্ক রিলেটেডই করি, আর এর মধ্যে work related হয়, social messages হয়। Their need, it serves organizational needs and it serves organizational as well as personal needs. Nature of communication, এটা সব সময় একটা planned way তে করা হয় and it is absolutely unplanned. Proof, in this case the proof of the message sent is kept. এর মধ্যে মেসেজ সেন্টটা যেটা করা হয় সেটার মধ্যে একটা প্রুফ রাখা হয়, ওর মধ্যে no proof of the message sent is kept. Speed, it is a slow moving, কেন কি official channels খুব rigid দিয়ে ওইভাবে চলে, and that is fast moving. And this one, authenticity, এটা কিন্তু rumors spread হতে দেয় না, কিন্তু ওখানে কিন্তু rumors spread হওয়ার সম্ভাবনা থেকে যায়। Expression, such communication is generally expressed in written form, official বলে, আর ওখানে generally expressed verbally. And lastly, number of members, it passes information to a few individuals. Official information কিছু লোকের কাছেই শুধু যায়, and এখানে passes information to many individuals. এবার আমরা আসছি আমাদের নেক্সট টপিক, দ্যাট ইজ ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন। ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন মানে কমিউনিকেট করার মধ্যে কি কি বাধা হয়, ঠিক আছে। ব্যারিয়ার্স অফ এফেক্টিভ কমিউনিকেশন, দেখো কমিউনিকেশনটার মধ্যে 4 রকমের বাধা আমরা দেখতে পাই। দ্য ফার্স্ট ওয়ান ইজ কল্ড সিমেন্টিক ব্যারিয়ার্স। সিমেন্টিক ব্যারিয়ার্স, নেক্সট আমরা বলি সাইকোলজিক্যাল ব্যারিয়ার্স, নেক্সট আমরা বলি organizational barriers, and lastly আমরা বলি personal barriers. তো এবার semantic barriers কি কি দেখো, the barriers which arise in communication because of misunderstanding and misinterpretation, ভুল বোঝাবুঝি, misunderstanding এবং misinterpretation, আমি কিছু ইন্টারপ্রেট করছি তুমি তার মানে কিছু অন্য বুঝছো, of the information are called semantic barriers. They are also called language barriers. অনেক সময় ভাষার পরিবর্তনের জন্য কিন্তু এইরকম barriers গুলো ক্রিয়েট হয়, as these barriers are arising due to the ambiguity of the difficulty in understanding words and sentences. Psychological barrier কি কি, the barriers which are created in communication by mental and emotional factors. আমার মেন্টাল স্টেট একরকম, তোমাদের মেন্টাল স্টেট অন্যরকম। তো আমি কোনো কিছু ধরো একটা কথা বলছি, একটা স্ট্রং মাইন্ডসেট নিয়ে কথা বলছি, তোমরা হয়তো এখন সামনে পরীক্ষা আসছে একটা উইক মাইন্ডসেটে রয়েছো, তো আমি যে ভাষাটা বলছি তোমরা হয়তো সেটার মানেটা অন্যরকম ধরতেই পারো, so that will create psychological barrier. Next is organizational barrier. The barriers which are created in the smooth flow of communication by the organizational structure are called organizational barriers. Organizational structure এর মধ্যে চলতে গেলে অনেক সময় অনেক রকম barriers create হয়। And lastly, personal barriers. The barriers which are created in communication by the personal characteristics of both sender and the receiver of the information are called personal barriers. এবার আসছি আমরা causes of these barriers. এই barriers গুলো কিসের জন্য, কি কি কারণে হয়। যেমন দেখো semantic barriers, প্রথমটা বলেছিলাম semantic barriers. Semantic barriers ল্যাঙ্গুয়েজের প্রবলেমের জন্য হতে পারে বলেছি আমি। নাও ব্যাডলি এক্সপ্রেসড মেসেজ, তুমি হয়তো কিছু একটা মেসেজ পাঠালে যেটা নাকি খুব ব্যাডলি এক্সপ্রেস করলে, ঠিকভাবে বোঝাতে পারলে না, তখন এটার একটা বাজে ইফেক্ট হয়, হার্ডেল ক্রিয়েট করে। ডিফারেন্ট মিনিং অফ সেম ওয়ার্ডস, ফর এক্সাম্পল ধরো আমি তোমাকে বললাম
যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস পেন, ভ্যালু অফ দিস পেন মানে এই পেনটার দাম কত, ঠিক আছে। এবার তুমি হয়তো অন্য একটা অর্গানাইজেশন বলছে উই ভ্যালু আওয়ার কাস্টমার্স, এবার এই ভ্যালু আর ওই ভ্যালু দুটো কিন্তু একই ভ্যালু, স্পেলিং ইজ দ্য সেম VALUE ভ্যালু, বাট এখানে ভ্যালু মানে এটার দাম কত, ওখানে ভ্যালু মানে উই গিভ ইম্পর্টেন্স টু আওয়ার কাস্টমার্স। তো এই দুটো ওয়ার্ড কিন্তু সিমিলার মানে ওয়ার্ড, একই ওয়ার্ড, কিন্তু এটার মিনিংটা ইজ ডিফারেন্ট ইন টু ডিফারেন্ট কেসেস। তো এইভাবে ডিফারেন্ট মিনিং অফ দ্য সেম ওয়ার্ডস যখন হয় তখন এরকম কিছু গন্ডগোল হতে পারে। নেক্সট, টেকনিক্যাল জার্গনস। হোয়াট ইজ দিস টেকনিক্যাল জার্গনস মিনস? ধরো ফর এক্সাম্পল, সিন্স উই আর কমার্স পিপল, আমরা কমার্সটা বুঝি, তো আমরা সব ডেবিট অ্যান্ড ক্রেডিট বুঝি, ঠিক আছে। কিন্তু আমরা হয়তো কিছু বললাম যে এখানে এটা ডেবিট হচ্ছে বা এখানে ওটা ক্রেডিট হয়ে গেছে। এবার যারা নাকি এই ডেবিট আর ক্রেডিটের ভাষা বুঝবে না, নন কমার্স যারা, তারা কি ডেবিট ক্রেডিট বুঝবে? তারা কি করে বুঝবে এটা কোনটা ডেবিট মানে কি আর কোনটা ক্রেডিট মানে কি? বা ধরো আমি একটা কিছু ওয়ার্ড ইউজ করলাম which is absolutely scientific, সায়েন্স রিলেটেড কিছু, ঠিক আছে। এবার ইউ বিং এ কমার্স ব্যাকগ্রাউন্ডের যখন তোমার, বা তোমার ধরো তুমি হয়তো ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডের, তো তুমি কি সেই সায়েন্সের ওয়ার্ডটার মানে বুঝতে পারবে? মানে বুঝতে পারবে না, যেটা আমি বুঝতে পারবো, আই বিং ফ্রম সায়েন্স ব্যাকগ্রাউন্ড। তাহলে এই রকম কিছু টেকনিক্যাল ওয়ার্ডস অ্যাপ্লাই করলে, টেকনিক্যাল জার্গনস অ্যাপ্লাই করলে তখন কিছু মানে বোঝাতে কিন্তু অসুবিধা হয়। নেক্সট ইজ ফল্টি ট্রান্সলেশনস। অনেক সময় আমরা ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেট করতে যাচ্ছি বা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন করতে যাচ্ছি, তখন কিন্তু অনেক সময় আমাদের অসুবিধা হয়ে যায় ফল্টি ট্রান্সলেশনস এর জন্য। নেক্সট, বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড জেস্টার্স ডিকোডিং। আমি হয়তো একটা বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছি, বা আমি হয়তো অনেক সময় কি হয়, আমরা ক্লাসে পড়াচ্ছি, এবার হয়তো পড়াতে পড়াতে আমরা কি করছি, কোনো একটা জোক ক্র্যাক করলাম ক্লাসে। অনেক সময় আমরা খুব সিরিয়াস মুডে পড়াচ্ছি, হঠাৎ করে একটা জোক ক্র্যাক করলাম। এবার যখন আমি জোকটা ক্র্যাক করছি, আমার যদি বডি ল্যাঙ্গুয়েজটা সেই রাগি রূপটা নিয়ে আমি এখন জোক ক্র্যাক করছি, আমার সামনে যারা স্টুডেন্টসরা বসে আছে তারা কি মানেটা বুঝতে পারবে? তারা ভাবে ম্যাম নিশ্চয়ই কিছু এইটা মনে হয় পড়ার মধ্যেই পার্ট। তারা জোকের মানেটাই বুঝতে পারবে না। কেন? কারণ কি আমার জেস্টারটা ওই রকম রাগি জেস্টার নিয়ে আমি পড়াচ্ছি, সেই জেস্টারের মধ্যে আমি ওই এক সেম জেস্টার্স নিয়ে আমি একটা জোক ক্র্যাক করলাম, তাহলে তো মানেটা বোঝা যাবে না। সো বডি ল্যাঙ্গুয়েজ এন্ড জেস্টার্স ডিকোডিং যদি ঠিক মতন না বুঝতে পারে সামনের লোক, তাহলে কিন্তু একটা সিমেন্টিক ব্যারিয়ার্স অ্যারাইজ করতে পারে। অ্যান্ড আনক্লারিফাইড অ্যাসাম্পশনস, অনেক সময় আমরা অ্যাসাম্পশনস গুলো ভুল নিয়ে নিই, তার জন্য আমাদের কিন্তু এরকম কোনো ব্যারিয়ার্স অ্যারাইজ করতে পারে। নেক্সট, সাইকোলজিক্যাল ব্যারিয়ার্স। আমি ক্লাসে বসে আছি, মাইন্ডটা চলে গেছে বাইরে, ল্যাক অফ অ্যাটেনশন। এবার টিচার আমায় কিছু বলছে, বুঝতে পারবো? কিচ্ছু শুনছি না, তো আমি তো বসেই শুধু ফিজিক্যালি বসে আছি, আমার মাইন্ডটা তো বাইরে রয়েছে। ল্যাক অফ অ্যাটেনশন, আমার অ্যাটেনশন নেই, ইট উইল ক্রিয়েট আ ব্যারিয়ার। নেক্সট, প্রিম্যাচিওর ইভ্যালুয়েশন। প্রিম্যাচিওর ইভ্যালুয়েশনে কি হয় বলো তো? প্রিম্যাচিওর ইভ্যালুয়েশন মানে আমি ধরো কথা বলছি, আমি কথাটা শেষ করতে পারলাম না, আমি অর্ধেকটা বললাম, তুমি সঙ্গে সঙ্গে আমাকে তার উত্তর দিতে শুরু করলে, আমি হয়তো প্রশ্নটাই অন্য করছিলাম। সো আগেই যদি প্রিম্যাচিওরলি তুমি যদি আমাকে উত্তরটা দিয়ে দিতে শুরু করো, তখন ইট উইল ক্রিয়েট প্রবলেম। পুয়ার রিটেনশন মানে কি? ধরো অনেক সময় অনেকের না মনে থাকে না জিনিসগুলো, রিটেন করতে পারে না, রিটেনশন পাওয়ারটা অনেকটা কম থাকে। তো আমি একটা জিনিস বোঝালাম, তুমি এখন শুনলে, পরে তুমি ওটার মানেটা যখন নিজে মনে নেই, তুমি পুরো ভুলে গেছো, যখন তুমি মনে করতে বসো তুমি একটা অন্য কিছু মানে বের করে নিলে, তাহলে এটার কিন্তু পুরো মানেটাই ডিফারেন্ট হয়ে যাবে, মিনিংটাই পুরো ডিফারেন্ট হয়ে যাবে আমার সাথে তোমার কমিউনিকেশনের। সো দ্যাট ইজ পুয়ার রিটেনশন। ল্যাক অফ ট্রাস্ট, অনেক সময় ট্রাস্ট ইস্যুস এর জন্য আমরা বিলিভ করতে পারি না, আমাদের ব্যারিয়ার একটা তৈরি হয়ে যায়। অ্যান্ড লাস্ট ইজ ফিল্টারিং অফ ইনফরমেশনটাকে ঠিকভাবে ফিল্টার করতে পারি না, তার জন্য কিন্তু আমাদের এরকম ব্যারিয়ার্স হতে পারে, সাইকোলজিক্যাল ব্যারিয়ার্স। Next comes organizational barriers, যেগুলো কি which are caused due to organizational policy এর জন্য হতে পারে, complex organization structure এর জন্য হতে পারে, some rigid rules and regulations এর জন্য হতে পারে, status difference এর জন্য হতে পারে, and lack of organizational facilities এর জন্য হতে পারে। And lastly, personal barriers are caused due to fear of losing the authority, আমি আমার পাওয়ারটা ছাড়তে চাইছি না, তাই জন্য একটা পার্সোনাল ব্যারিয়ার তৈরি হয়ে যাচ্ছে। ল্যাক অফ উইলিংনেস অফ দ্য সাবঅর্ডিনেটস এর উইলিংনেস এর জন্য ল্যাক করছে, তার জন্য একটা পার্সোনাল ব্যারিয়ার ক্রিয়েট হতে পারে। ল্যাক অফ কনফিডেন্স অফ দ্য সুপিরিয়র্স অন হিজ সাবঅর্ডিনেটস, আই বিং আ সুপিরিয়র, আমি তোমার উপর বিশ্বাসই করতে পারছি না সাবঅর্ডিনেট হিসেবে, ইন দ্যাট কেস পার্সোনাল একটা ব্যারিয়ার কজ করতে পারে। অ্যান্ড লাস্টলি, ল্যাক অফ ইনসেন্টিভ, আমি তোমায় কোনো ইনসেন্টিভ দিচ্ছি না, না ফিনান্সিয়াল ইনসেন্টিভ দিচ্ছি, না নন ফিনান্সিয়াল ইনসেন্টিভ
ইনসেন্টিভ দিচ্ছি, ইন দ্যাট কেস অলসো তুমি আমার কথা শুনবে না, দেয়ার উইল বি আ ব্যারিয়ার ইন দ্য কমিউনিকেশন। অ্যান্ড নাও আমাদের এই যে ব্যারিয়ার্স গুলো আমরা দেখলাম যে কোথায় কোথায় বাধা সৃষ্টি করছে কমিউনিকেশনে, এবার এই বাধাগুলোকে আমরা কি করে ওভারকাম করতে পারি, হাউ উই ক্যান ওভারকাম these barriers. So these are the measures to overcome the barriers of communication. সবথেকে প্রথম ক্ল্যারিটি রাখা কিন্তু খুব জরুরি, মানে ক্ল্যারিটি অফ দ্য মেসেজ যেটা তোমাকে আমি দিচ্ছি, ইট শুড বি ক্লিয়ারলি ডিফাইনিং, মানে প্রপার ক্ল্যারিফিকেশন থাকা খুব জরুরি। নেক্সট, অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ, কোনো যে এমন কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করবো না যেটার নাকি কোনো দুরকম মিনিং হতে পারে, সো দে শুড বি অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ। নেক্সট, প্রপার অ্যাডজাস্টমেন্ট, কতটাই বোঝাতে চাই ততটাই লিখবো, যতটা বোঝাতে না চাই সেই পার্টটা লিখবো না। কমপ্লিটনেস অফ দ্য মেসেজটাকে কমপ্লিট করে পাঠাবো। ওপেন মাইন্ড, ক্লিয়ার মাইন্ডে আমরা সবসময় ওপেন মাইন্ডে কাজটা করব। গুড লিসনার, প্রপারলি আগে শুনবো। নেক্সট, শর্ট লাইন, অযথা সেন্টেন্সটাকে বড় করব না, সেন্টেন্স সবসময় ছোট সেন্টেন্স ইউজ করার চেষ্টা করব যাতে নাকি ইনফরমেশনটা প্রপারলি বোঝানো যায়। ফ্রি ফ্লো অফ ইনফরমেশন হতে হবে, প্রভিশন অফ দ্য ইনসেন্টিভস হতে হবে, ক্রেডিবিলিটি হতে হবে সেই ইনফরমেশনটার, এনশিওর দ্য প্রপার ফিডব্যাক, আমি যাকে পাঠাচ্ছি তার কাছ থেকে এনশিওর করবো যেন আমি প্রপার ফিডব্যাক পাই। অ্যান্ড লাস্টলি, ফলো আপ অফ কমিউনিকেশন। এবার এটা তো ছিল আমাদের সবগুলো টপিক। আমরা কোন কোন টপিকে পড়লাম আজকে? তাহলে প্রথম আমরা লিডারশিপ দেখলাম, লিডারশিপের মধ্যে তার কিছু ফিচার্স পড়লাম, ইম্পর্টেন্স পড়লাম এবং এসেনশিয়াল কোয়ালিটিজ অফ আ গুড লিডার দেখলাম। তারপর আমরা কমিউনিকেশনে আসলাম, কমিউনিকেশনে হোয়াট ইজ কমিউনিকেশন, কমিউনিকেশনের ফিচার্স অ্যান্ড ইম্পর্টেন্স পড়লাম। দেন আমরা কি পড়লাম? আমরা পড়লাম ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কমিউনিকেশন, ইনফর্মাল আর ফর্মালের আমরা অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস পড়লাম, এগুলো কাকে বলে সেটা পড়লাম এবং তাদের মধ্যে একটা ডিফারেন্স ক্রিয়েট করলাম। লাস্টলি আমরা পড়লাম ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন। ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন 4 রকমের হয়। প্রথম নম্বরটা ছিল সিম্যান্টিক ব্যারিয়ার্স, 2 নম্বরটা ছিল সাইকোলজিক্যাল ব্যারিয়ার্স, 3 নম্বরটা হলো অর্গানাইজেশনাল ব্যারিয়ার্স, অ্যান্ড লাস্টলি ওয়াজ পার্সোনাল ব্যারিয়ার্স। কোন এই ব্যারিয়ার্স গুলো কিসের, হোয়াট আর দ্য কজেস, কি কি কারণে হয় সেগুলো আমরা দেখলাম। অ্যান্ড লাস্টলি আমরা পড়লাম, লাস্ট টপিক অফ দিস চ্যাপ্টার ওয়াজ what are the measures to overcome these type of barriers. এটা ছিল আমাদের টোটাল ডাইরেক্টিং চ্যাপ্টার। এবার আমি তোমাদেরকে আগের ওতে ক্লাসে বলেছিলাম যে এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা কিন্তু টোটাল 7 মার্কসের। 7 মার্কস মানে একটা 2 মার্কস কোয়েশ্চেন, একটা 5 মার্কস কোয়েশ্চেন, মানে আমাদের কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে 2 মার্কস কোয়েশ্চেনও প্রিপেয়ার করতে হবে, সিমিলারলি আমাদের 5 মার্কস কোয়েশ্চেনও প্রিপেয়ার করতে হবে। আমি তোমাদেরকে কিছু এক্সাম্পলস দিচ্ছি, এইগুলোই কিন্তু শুধু আলটিমেট কোয়েশ্চেন নয়, আরো অনেক কোয়েশ্চেন হতে পারে এই চ্যাপ্টার থেকে। আমি শুধু তোমাদেরকে কিছু এক্সাম্পলস দেখিয়ে বোঝাচ্ছি যে 2 মার্কসের কোয়েশ্চেন ঠিক কেমন দেখতে হতে পারে। The first one, define directing as a function of management for 2 marks. The second one, state any 2 characteristics of directing. Directing এর যে কোনো দুটো characteristics লিখবে। দুটো মানে কিন্তু দুটো characteristics এ লিখবে, অযথা 5টা characteristics একদম লিখবে না। Next, what are the elements of directing? Directing এর কি কি elements আছে? Write any 2 points. বলো তো directing এর কি কি elements পড়েছিলাম? 4টে element, supervision, motivation, leadership, communication. Very correct. Next, write any 2 points that highlight the importance of directing as a function of management. মানে management as a function, তার যে directing একটা function management এর, তার কিছু দুটো importance highlight করতে হবে। Next, explain briefly why motivation is called the code of management. Next, define the term leadership. Explain briefly any 2 qualities of a good leader. And lastly, why is communication called a two-way process? এবার চলে আসছি আমাদের 5 মার্কস কোয়েশ্চেনে। अगेन आई मास्ट से যে এইগুলো কিন্তু 8টা কোয়েশ্চেন শুধু আমি দিয়েছি, এছাড়াও কিন্তু আরো কোয়েশ্চেন হতে পারে। First one, discuss the features of directing. Next, state the importance of directing. Discuss the functions of a supervisor. Discuss the importance of motivation. Explain the hierarchy theory of human needs, মানে কিন্তু Abraham Maslow theory. Explain briefly the different types of financial incentives. Discuss the essential qualities of a good leader. And lastly, distinguish between formal communication and informal communication. এই ছিল আমাদের ডাইরেক্টিং চ্যাপ্টার। আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি কোনো অসুবিধা হয় প্লিজ ডু রাইট মি। থ্যাংক ইউ সো মাচ।